বয়ফ্রেন্ডই তো চলে গেছে, তাই না? জীবন তো যায়। কয়েকদিন ধরে দেখতেছি আপনি এখানে বসে থাকেন, কারোর জন্য অপেক্ষা করেন। যার জন্য অপেক্ষা করতেছেন সে আসবে না। না, ও আসবে। আমাদের প্রায় সময় এরকম ঝগড়া হয়, কিন্তু কিছুদিন পর ঠিকই চলে আসে। আমার মনে হয় আসবে না। আচ্ছা, কে আপনি এই কথা বলার? আর আপনি আমাকে ফলো করেন কেন? দেখেন, আমি কাউকে ফলো করি না। আমি আমার নিজের মতো করে এই পার্কে আসি, লোকজন দেখি, বাদাম খাই, বাতাস খাই। খালাম্মা আছে, প্রতিদিন সকাল 6টার সময় পার্কে আসে, হাঁটাহাঁটি করে। ঠিক 6:30টার সময় এক কাপ লেবু চা খায়, তারপর নাস্তা করে। এখন আবার আধা ঘন্টা হাঁটাহাঁটি করে, তারপর চলে যায়। সেও ওই দিন আমার ধরে বলতেছে, বাবা তুমি কি আমার ফলো করো? ওই খালাম্মা, আমি তো আপনাকে ফলো করি। সে তারপরের দিন আমার জন্য নাস্তা নিয়ে আসছে। আয়না বলে, বাবা তোমার কথাবার্তা আমার খুব ভালো লাগছে, তোমার জন্য আমি নাস্তা নিয়ে আসছি, নাস্তাটা খাও। তাহলে আমি খালাকে বলছি, আমি তো নাস্তা খাই, আমি 3 বেলা বাদাম খাই। কেউ আসেনি জানেন তো, সকল প্রতীক্ষায় অপেক্ষা হলেও সকল অপেক্ষা কিন্তু প্রতীক্ষা নয়। আপনার এটা প্রতীক্ষা, আবার সেভাবে চিন্তা করলে এটা অপেক্ষা। আসলে আমার ভালো লাগে আপনার আঁকড়ে ধরে রাখার যে চেষ্টাটা, এটা দেখে। এখনকার সময় তো কেউ আঁকড়ে ধরে রাখতে চায় না, সবাই ছেড়ে চলে যেতে চায়। শুনুন, তুমি যাকে মনে রাখো সব সময়, সে তোমাকে ভুলে আছে ক্রমাগত, ভুলে যাচ্ছে ক্রমাগত। তাহলে মনে রাখো সেই ভুলে থাকা, তাহলে পারবে ভুলে যেতে মনে রাখা, মনে থাকা। বুঝতে পারছেন? বুঝলেন? হ্যাঁ, বলো। আমি না ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি। বাবা মার সেপারেশন দেখে আসলে বড় হতে হয়েছে। ছোটবেলা থেকে না একটাই চাহিদা ছিল, বাবা মাকে সবসময় একসাথে দেখি।
কষ্টগুলো না আমার মনেই থেকে গেল। আমি ভেবেছিলাম আমার লাইফে সাইড আসার পর মনে কষ্টগুলো কমে যাবে, কিন্তু সাইড না এখন আমার কষ্টগুলো বুঝলো না। তুমি কি আমার কষ্টগুলো বুঝবে? চাইলেই কি সব কষ্ট মুছে ফেলা যায়, না অন্য কাউকে দিয়ে দেওয়া যায়, বা অন্যথায় দাও আমায় তোমার সকল কষ্ট দিয়ে দাও। আমি না হয় সকল কষ্ট নিয়েই বেঁচে থাকবো, আর তোমরা সুখ নিয়ে সুখী হবে। পারবে? কি একঘেয়ে জীবন হবে তোমাদের, সারাক্ষণ শুধু হাসবে আর হাসবে, চাইলেও কান্না করতে পারবে না। লোকে কি তখন পাগল বলবে তোমাদের? শুধু তোমরা হাসবে আর হাসবে। কি হলো, এদিকে আসো। তুমি তো আমাদের কমিউনিটিতে নতুন, ধীরে ধীরে সব বুঝতে পারবে। এখন তোমাকে যা করতে বলা হচ্ছে তুমি তাই করো। জানি তুমি খুব ভালো ছেলে, তোমার কোনো দোষ নেই, কিন্তু দোষ তো রক্তের। কে বুঝবে? সমাজ বুঝবে? দূর দূর করে তাড়িয়ে দিবে, কেউ বুঝবে না। বিভিন্ন সভা সমিতি সেমিনার করে আমাদের পাশে থাকার কথা বলবে, কিন্তু শেষ পর্যন্ত তোমার পাশে কেউ থাকবে না। আমাকে দেখো, আমার কি দোষ ছিল? এখন আমি আমার পরিবারের কাছে যেতে পারি না। আস্তে আস্তে সব বুঝবে। তোমাকে যা করতে বলা হচ্ছে তুমি তাই করো। আমরা আমাদের মতো করে কমিউনিটি তৈরি করব, আমাদের জন্য। কারো কথা ভেবে আমাদের কোনো লাভ নেই। হৃদয় গহীনে ঘন কুচকুচে অন্ধকার, সৌরজগৎ গভীরেও ঘন কালো আধার। এই অন্ধকারের মাঝে এক ঝলমলে নক্ষত্র, সেথায় আমার জন্ম। হ্যাঁ, আমি অন্ধকারে জন্মেছি, অন্ধকার আমার জন্মসূত্র। তাই বলে আলোকে ঘৃণা করি না,
সে তো নয় প্রতিপক্ষ। কালোকেই ভালোবাসি, আমার জীবনের শেষ গন্তব্য, আমার জীবন সূত্র, আমার জীবন মিত্র। আই, তুমি তো এরকম কঠিন কঠিন কথা বলো কেন? বুঝাই বলতে হবে? এই হৃদয় গভীরে কালো আধার, সৌরজগতের মাঝেও কালো অন্ধকার। এই দুই আধারের মাঝে একটা ঝলমলে নক্ষত্র, হার্ট, পৃথিবী। সেটাই আমার জন্ম। আমি অন্ধকারে জন্মেছি, আমি কালো, তুমি আলো। তাই বলে আলোকে ঘৃণা করি না, সে তো নয় প্রতিপক্ষ। কালো, অন্ধকার, জন্মসূত্র, জন্মমিত্র। এই আচ্ছা, সহজভাবে বলে মরে গেলে বেঁচে যেতাম, বেঁচেও আছি মৃত, মৃত্যুর স্বাদ পেতে, নয় কি? এই তো আছি, বেশ আছি, বেঁচে আছি, নয় কি? তোমার এই দুর্বোধ্য ব্যাপারটা আমাকে খুব ভাবায়, জানতে ইচ্ছা করে। একটা অন্য ধরনের আকর্ষণ আছে এর মধ্যে। বাসায় কেউ নেই? বাসায় কেউ নেই? জিজ্ঞেস করলাম, তুমি না বললে আমরা সঞ্জয়দের বাসায় আসবো? আমি তো ওটাই জিজ্ঞেস করলাম। তুমি না বললাম আমরা সঞ্জয়দের বাসায় যাবো? বাসায় তো প্রশ্ন করেছে, বাসায় কেউ থাকে না। আমি তো বললাম এটা সঞ্জয়দের বাসা। আচ্ছা, আমি যদি ভুল না করে থাকি, ও নিশ্চয়ই মেঘলা। এত বড় বাড়িতে আপনি একা? হ্যাঁ। না, আরে হ্যাঁ, এ বাড়িতে আমি একাই থাকি, আর এই বাড়িতে অনেকগুলো রুম আছে, চাইলে তোমরাও থাকতে পারো। যোগ করলাম, এত বড় বাড়িতে আমি একা থাকতে যাবো কেন? আর আমার বাবার এত টাকা নেই যে আমার জন্য এত বড় বাড়ি করে রাখবে, এমনি যোগ করলাম। হ্যাঁ, সবাই থাকে। সঞ্জয়, আসলে কাউকে রাখার মতো পাইনি, তবে এই বাড়িটাতে অনেকগুলো রুম আছে, চাইলে আপনারাও থাকতে পারেন। আমি যেগুলো বললি তোমার স্পর্শ দাও, আমার অনুভূতি জাগুক, অগ্নিগিরির লাভা ছিটকে পড়ে ছাই হয়ে যাক, পাথর চোখে ঝরুক ফোঁটাখানেক নোনা জল। তোমার স্পর্শের স্ট্রেচে ভর করে দাঁড়িয়ে উঠুক পাহীন লোকটা, বীজের উপর থেকে সরিয়ে দাও পাথর, অঙ্কুরিত হয়ে ফসল হোক। তোমার স্পর্শ দাও, আমার খোলসটা খসে পড়ুক, ভেতরের আমিকে বাইরে এনে দাঁড়িয়ে যাব পথ হারাদের পাশে। তোমার স্পর্শের অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে দাও বিধিমহীন কবরে, আলোকিত হতে হতে পৃথিবীটা হোক আলোকপিণ্ড। তোমার স্পর্শের আহারে তৃপ্ত হোক অনাহারী, কঠিন পাহাড় থেকে তোমার স্পর্শের ঝর্ণা নদী হয়ে যাক, নদীর পাড়ে ভালোবাসার বসতি হবে। অবহেলিত ভালোবাসাহীন মানুষের আহ্বানে ভালোবাসা নেমে আসবে কনক্রিটের ছাদ থেকে খড়ের চালে। তোমার স্পর্শ দাও, আমার ভেতরে প্রাণের সঞ্চার হোক। তোমার স্পর্শ দাও, আমি প্রাণী থেকে মানুষ হয়ে উঠি। পরশুদিন আগে মেঘলাকে নিয়ে এসেছিল। ও তাই নাকি? নিয়ে এসেছিল, আবার চলেও গেছে। দিস ইজ নট ফেয়ার না? এত স্লো হলে তো চলবে না।
তুমি যদি চাও আমি তোমাকে হেল্প করতে পারি, if you want. You know, I have lots of free right? আমার তো মনে হয় প্রেমে পড়ে গেছে। প্রেমে? No, 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 no. আমাদের মতো মানুষের লাইফে আবার প্রেম, ভালোবাসা, মমতা এগুলো কোনো ম্যাটার করে? অবভিয়াসলি না, রাইট? নো, প্রেম এগুলো তো আমাদের জন্য বুলশিট। তুমি যে তোমার বাসার ব্যাপারে কখনো কোনো কথা বলো না, মানে তোমার বাসায় কি আছে, কে কি করে, আমি তো কিছুই জানি না। আমার ফ্যামিলিতে বাবা আছে, আমার দুটো বোন আছে, আর আমি আছি। মা নাই। আমি যখন অনেক ছোট তখন মা মারা গেছে। ঝগড়া ওদের সাথে? হ্যাঁ, একদমই যাও না বাসায়? না, বেশ কদিন হলো যাওয়া হয় না। কারণটা তো আমি মানে তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। একটা ছেলে এরকম বাসায় যায় না, কোথায় না কোথায় থাকে, তুমি চাইলে আমাকে বলতে পারো। আচ্ছা, সমস্যাটা নিয়ে পরে একদিন বলবো, ঠিক আছে? আজকে না বলি। সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তোমার কোনো ফ্রেন্ড, মানে সবসময় তো দেখি তোমাকে একা একা ঘুরঘুর করতে, কোনো ফ্রেন্ড নেই? আমার সামনে এটাকে বন্ধু না? আমি ছাড়া কোনো ফ্রেন্ড নেই? আছে। কোথায় ওরা? আমার একটা সার্কেল আছে, আমরা সবাই একটা বাসায় আড্ডা দেই। একদিন তোমার সাথে পরিচয় করাই দিব। ঠিক আছে। সেদিন না হয় আমরা সবাই মিলে পার্টি? আমি পার্টি পছন্দ করি না, মানে খুবই আনকমফোর্টেবল হই কোনো পার্টিতে গেলে, ক্রাউড ভালো লাগে না। পার্টি না, মানে সবার সাথে সবার পরিচয় হইলো, মানে ওদেরকে তো আমি তোমার কথা বলছি, ওরাও আমাকে বলতেছিল যে একদিন নিয়ে আয়, সবাই মিলে আড্ডা দিলাম আর কি। সেটা হতে পারে। কখন? ওরা সবাই সুন্দর পর একসাথে বসি আমরা। সন্ধ্যা? দেখো তুমি তো বুঝো আমি একটা মেয়ে, আর বাবা মা সন্ধ্যার পরে আসলে বের হওয়া পছন্দ করে না, আমিও করি না। একদিন না হয় ম্যানেজ করলাম। আমি যদি ম্যানেজ না করতে পারি তাহলে কি তুমি খুব রাগ করবে? না, ঠিক আছে, তোমার জন্য একদিন আমি ম্যানেজ করলাম। ওকে? মা কি করো? দেখতে তো পাচ্ছিস। বালিশে কভার ভরছো? তোমাকে না একটা কথা বলার ছিল। কি কথা? মানে আমার একটা ফ্রেন্ডের বার্থডে, বুঝছো? আমাকে ইনভাইট করেছে, অনেক ক্লোজ একটা ফ্রেন্ড। কোন ফ্রেন্ড? কোয়েল, নতুন একটা বন্ধু মা। ও এমন ভাবে পার্টির জন্য ইনভাইট করলো আমাকে, আমি না নাই বলতে পারি না। আর সবসময় কি না বলে যায় বলো? আমার সব ফ্রেন্ড আছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু কখন? এটাতে একটু প্রবলেম মা। প্রোগ্রামটা না সন্ধ্যা থেকে শুরু হবে। তোর কি কোনো কমন সেন্স নাই? তুই জানিস না সন্ধ্যার পর তোকে কোথাও যেতে দেওয়া হয় না? জানি তো, জিনিসটা হচ্ছে আমাকে এমন ভাবে ইনভাইট করলো আমি না নাই বলতে পারিনি। আর মা আমি তো কখনো কোনো ফ্রেন্ডের বার্থডেতে যাই না, একটা ফ্রেন্ডের বার্থডেতে তো যেতে যাচ্ছি। অ্যাভয়েড করার দরকার নেই, ডাইরেক্ট মানা করে দে। মা যাই না প্লিজ, আমি তো কখনো যেতে চাই না, একটা বার যেতে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি তো বাবাকে বলে দেখি। এত খুশি হওয়ার কিছু নেই, আমি তো পারমিশন দেইনি এখনো। কথা বলে তুমি বললে বাবা মেনে যাবে। ওয়েট, আমি ড্রেস চুজ করি। হ্যাঁ,
তোকে একটা কথা জিজ্ঞেস করবো? 1 মাস হয়ে গেল তোকে খেয়াল করছি, তুই কারোর সাথে ভালো করে কথা বলিস না, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করিস না, ফোনও ঠিক মতো রিসিভ করিস না। আচ্ছা তোর কি হয়েছে আমাকে বলবি? যে আমি তো তোর মা, আমাকে গোপন করার তো কিছু নেই। এভাবে চুপ করে থাকলে কি করে বুঝবো তোর কি হয়েছে? তোর এই অবস্থা দেখে তোর বাবা প্রশ্ন করছিল, বারবার আমার কাছে জানতে চাইছিল তোর কি হয়েছে। প্লিজ মা বল। আরে কাঁদছিস কেন? কান্না কি কোনো সমাধান হতে পারে বল? তুই আমাকে খুলে বল কি হয়েছে মা, আমরা সবাই মিলে চেষ্টা করি। এভাবে কাঁদিস না মারে। আচ্ছা ঠিক আছে, তুই চাইলে আমি কাউকে বলবো না, তুই আমাকে বল কি হয়েছে বল মা। এই আমাকে তুমি এখন যেমন দেখছো, আমি আসলে এমন ছিলাম না। আমি খুব অস্থির প্রকৃতির ছিলাম, সারাক্ষণ পাড়ার লোকদের উপকার করে বেড়াতাম। আর আমার না ভালো লাগতো মানুষের উপকার করতে। সবচেয়ে বেশি যেটা করতাম সেটা হচ্ছে ব্লাড ডোনেট। প্রতি মাসে রক্ত দিতাম। ব্লাড ডোনেট করতে করতে এটা যে আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে সেটা আমি ভাবতেই পারিনি। এত দেরি করলি কেন? দেরি করলাম মানে? বাইরে দেখছো বৃষ্টি হইতেছে, এত তাড়াহুড়া কিসের? এতবার ফোন দিতেছিস, কোন সমস্যা? আচ্ছা ঠিক আছে, চল। কই যাবো? ব্লাড দিতে। ব্লাড দিতে? আমি কি ব্লাড ব্যাংক? এখন ব্লাড দেবো? সবসময় ব্লাড নেওয়ার কথা হবে? না না না, শোন শোন শোন, মানে একটা মানুষ 1 মাস পর পর ব্লাড দিতে পারে। তুই তো 3 মাস আগে ব্লাড দিচ্ছিস। এখন যদি তুই ব্লাড দেয় তোর মানে শরীরে কোনো সমস্যা হইব না, তুই দিতে পারবি, কোনো সমস্যা নাই। আর ব্লাড না দিলে তুই মানুষটা মরে যাবি। না আমি ব্লাড দিতে পারবো না, ব্লাড দেওয়া আমার দ্বারা সম্ভব না। শোন দোস্ত, অনেক ছোটবেলায় মা মারা গেছে। কিসের জন্য জানিস? রক্তের জন্য। মানে মার জন্য রক্ত খুঁজে পাওয়া যায় না, কেউ রক্ত দেয় না। যার যায় সে বুঝে। আমরা এলাকার বলে পান না, সেটা এলাকার মানুষ। তোর আর আমার রক্ত মিলে নাহলে মানুষটা মরে গেছে। আমি ব্লাড দিতে পারবো না, ব্লাড দেওয়া আমার দ্বারা সম্ভব না। আর শোন না, এইবারই শেষ। এরপর থেকে যদি তুই আমার কখনো ব্লাডের জন্য ফোন দেস, তোর সাথে আমার বন্ধুত্ব নাই, মনে রাখিস। চল। এই মিয়া, আপনি এখানে বসে আছেন, ওর কাস্টমার সবগুলো গেছে, জানি কিনা যান। ওদিকে যায়, আপনি যান, ওদিকে যান, যান। আরে ভাই বসে আছেন কেন আপনার? যান না, ওদিকে যান, 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 ওদিকে যান, যান। বসে আছেন, কাস্টমার সবগুলো গেছে, যান। তোমার সাথে আমার কথা ছিল। কি কথা বলবো? রুচিও কাজ করতেছে না। যেটা বাধাইছো
আমার মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। তোমার জন্য আমার এই সাজানো সংসারে এখন অশান্তি, বাইরে বের হতে পারি না। মানুষের জন্য, মানুষ যদি আবার কিছু বলে আমি এখন কি করব? আমার কাছে দুইটা উপায় আছে। এক, এই পৈতৃক ভিটা বিক্রি করে অন্যত্র চলে যাবো। দুই, তোমার এই বাড়ি ছেড়ে চলে যেতে হইব। কি করবা, কোথায় যাবা, কিভাবে থাকবা, এটা তোমার ব্যাপার। তোমার মায়ে যদি আজকে বাইচা থাকতো, যদি আজকে এই কথা শুনতো, সে মারা যেত। তোমার ছোট্ট দুইটা বোনের কথা ভাইবা তোমার চলে যাওয়া উচিত। যেখানে মন চায় সেখানে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। আমি যেদিন জানতে পারি আমার এইচআইভি, আমি না অনেক ভেঙে পড়েছিলাম। এত ডিপ্রেশনে চলে গেছিলাম, তোমার সাথে ফাইট করি, তোমার বাসা থেকে পালিয়ে যাই, সারাদিন শুধু কাঁদতাম। এত অসহায় লাগতো নিজেকে, সারাদিন শুধু চিন্তা করতাম আমি কেন, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তুমি তো আমার সাথে এটা না করলেও পারত। একটা টাইমে মনে হয় যে আই নিড টু ফাইট ব্যাক। ডক্টরের কাছে গেলাম, আবার নিজের ব্লাড টেস্ট করালাম। ডক্টর হঠাৎ করে বলল কি, আমি তো এইচআইভি পজিটিভের রোগী না, আমার যদি এইচআইভি না হয় তাহলে দিন কি ছিল? তুমি কি আমাকে একটু খুলে বলবা? হ্যাঁ, সেদিন তুমি আমাকে বারবার একটা কথা বলছিলে, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, একবার না অনেকবার। বলতে 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 তুমি শুয়ে পড়লে। আর তারপর আমি তোমার দিকে তাকিয়েছিলাম। আমি ভাবছিলাম যে এত সরল একটা মেয়ে এত সরল ভাবে আমাকে তার ভালোবাসার কথাটা বলে দিল, আর আমি কিনা তার ক্ষতি করব। আমি বারবার নিজেকে জিজ্ঞেস করছিলাম, এখন জানো আমি উত্তরটা কি পেলাম?
কিন্তু সাহস করে ভালোবাসার কথাটাও বলতে পারিনি, কারণ আমি জানতাম যে আমার মতো মানুষকে কেউ অ্যাকসেপ্ট করবে না। তাই বলতে পারিনি। আমার এখনো মনে হয় যে আমি যদি আরো অনেকদিন বাঁচতাম, আমার এই রোগটা যদি না হতো, তাহলে সবার মতো আমার জীবনটা অনেক কালারফুল হতো না? মানে তোমারও কি মনে হয় যে আমি অচ্ছুত?